জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে তাই নিয়েই এখন চারদিকের আয়োজন। সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি নিয়ে কথা বলছেন শিক্ষকরা। সরাসরি যুক্ত হচ্ছে। আলোকে চিন্তা করে তোমরা সবাই বিবেকবান এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে তারা একটা মেচুর ব্যক্তিত্ব সম্পন্ন। আবার যারা রাজনীতি করে, যারা বিভিন্ন সংগঠন করে, তারা এই লাইনে আমার চেয়েও আমি তো বহুত আগের মানুষ। অর্থাৎ তোমরা বাস্তবতার নিরিখে আমার একটা পরামর্শ দাও, যেটা আমরা থেকে এখান থেকে শেষ করতে পারি। আমি ইম্পোজ করতে চাই না। না, এটা বলা হয়েছে, এটা আগে ছেলেরা বলুক। আমি এখন প্লিজ, আমি কোনো উত্তর দিতে চাই না। আমার ছেলেদের কাছে শুনি, কারণ ওরা কনভিন্স হলে ওদের মত, কারণ আর আন্দোলন ওরা যদি খুশি না হয়, ওরা যদি না বুঝে, তাহলে আবার বুঝলে তো হবে না। ওদের বুঝতে হবে, বোঝানোর ব্যবস্থা। এই হলো বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রায় 12টা বাজতে যাচ্ছে। আমরা সকাল থেকেই রাস্তায় আছি। আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষকরা এখনো সারা দিনে কিছুই মুখে দেয়নি। আমাদের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে, একাত্মতা পোষণ করে শিক্ষক সমিতির ব্যানারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকরাও ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে এসেছে। আমাদের 3টি যৌক্তিক দাবি ছিল, সেই দাবি নিয়ে আমরা কথা বলেছি এবং তার সাথে আরেকটি দাবি যুক্ত হয়েছিল আমাদের উপরে অতর্কিত যে হামলা আমাদের পুলিশ বাহিরা করেছে। আমরা এটা নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং উপদেষ্টার সাথে আমরা বসে দীর্ঘক্ষণ আলাপ করেছি, দীর্ঘ প্রায় 4 ঘন্টা। তার ফলশ্রুতিতে একটা ইতিবাচক ফলাফল নিয়ে আমরা এসেছি। সংশ্লিষ্ট উপদেষ্টা এখানে কথা বলতে যে কে বা কারা ওনার গায়ে বোতল ছুঁড়ে মেরেছে আমরা সেটা জানি না। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে এবং ছাত্রদের পক্ষ থেকে এই ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটা আমাদের অগোচরে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং এটা আমরা বিশ্বাস করি যে আমাদের আন্দোলনকে সাবোটাজ করার জন্য এই কাজটি সুকৌশলে করা হয়েছে। আমরা প্রশাসনকে আশ্বস্ত করতে চাই, এখানকার সিসিটিভি ফুটেজ কালেকশন করে সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে আমরা খুঁজে বের করব এবং তার মোটিভ এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা জানব এবং তাকে বিচারের মুখোমুখি করার জন্য আপনাদের সহযোগিতা সহ আমরা পদক্ষেপ গ্রহণ করব। এবার দ্বিতীয় কথা সেটা হলো যে জবি ছাত্র ঐক্য সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে নন্দন যে বিষয়, ছাত্রদের মধ্যে ঐক্য এবং সহানুভূতি, এটা সারা বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনন্য এবং এক্সাম্পল। এটা আমরা সবাই দাবি করি। আমাদের এই জবি ছাত্র ঐক্যের ব্যানারে প্রতিটি ছাত্র সংগঠন রয়েছে। এই আন্দোলনটি আমাদের শিক্ষার্থীদের আন্দোলন। শিক্ষক হিসাবে আমরা সেই আন্দোলনে একাত্মতা পোষণ করেছি। আজকের এই পরিস্থিতিতে জবি ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ তারা অল্পক্ষণের মধ্যেই তাদের কর্মসূচি এসে এখানে ঘোষণা করবে এবং তারপরে আমরা এখান থেকে কি করণীয় সেটা আমরা ঠিক করব। তো এই পর্যন্ত আপনাদের সকলকে আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য, বিশেষত আমাদের মিডিয়া ভাইদের আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যে দাবি, দীর্ঘদিনের বঞ্চনা এবং বৈষম্য, এই বৈষম্য দূরীভূত না হওয়া পর্যন্ত আমরা সম্মিলিতভাবে আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা প্রত্যাশা করি এবং সেই বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী এবং শিক্ষক আমরা আন্দোলনের মাঠেই থাকবো, এই কমিটমেন্ট ব্যক্ত করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি নিয়ে কথা বলছিলেন শিক্ষকরা। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব দাবির বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় কিছু হলেই দাবি দাওয়া নিয়ে যমুনায় আসা যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এ বিষয়ে সরকার কঠোর ভূমিকা নেবে বলেও জানান তথ্য উপদেষ্টা। এছাড়া যে কোনো যৌক্তিক আন্দোলনের বিষয়ে সরকার কথা শুনবে বলেও জানান তিনি। আমরা বসতে চাই, আমরা এই অ্যাটিটিউডটা দেখাতে চাই যে এই সরকার সবার কথা শুনে এবং শুনে যেটা ন্যায্য মনে করে সেটা করার জন্য চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে। এবং আপনাদের যে কোনো আন্দোলন দাবি এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে রেস্ট্রেন্ট রাখতে হবে এবং যারা দাবি দেওয়া আদায়ের জন্য নামবেন তাদেরকে শুরুতেই শাহবাগে, কাকরাইলে, যমুনায় নেমে না পড়ে চেষ্টা করবেন যে অথরিটি আছে তাদের সাথে আগে কথা বলার জন্য। তাদের ভিতরে যারা স্যাবোটেজ করার অভিপ্রায় এখানে এসেছেন, শিক্ষার্থীদের উচিত তাদেরকে আলাদা করে রাখা এবং তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে সরকারকে, প্রশাসনকে সহযোগিতা করা। এর আগে 3 দফা দাবিতে সকাল 11:30টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মার্চ টু যমুনা যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। গুলিস্তান সচিবালয়, মৎস্য ভবন হয়ে যমুনার সামনে যাওয়ার আগেই পুলিশি বাধায় পড়ে মিছিলটি। বাধা পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বাগবিতণ্ডায় জড়ায় শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের দিকে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা, আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে দাবি আদায়ে কাকরাইল মসজিদের সামনে রাস্তায় অবস্থান নেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, যৌক্তিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা করে পুলিশ। ডিপ্লোমা থেকে ডিগ্রিতে রূপান্তরের দাবিতে শাহবাগ আটকে 1 দফা দাবি আদায় নামে নার্সিং শিক্ষার্থীরা। শহীদ মিনারে শিক্ষার্থীদের সমাবেশে থাকলেও দুপুরে শাহবাগে অবস্থান নেয় ও 4টি রাস্তা বন্ধ করে দেয় তারা। 6 ঘন্টা ভোগান্তির পর প্রতিবাদ জানায় জনতা এবং আন্দোলনকারীদের ব্যারিকেড ভেঙে যান চলাচল স্বাভাবিক করেন তারা। এ সময় তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয় ডাক্তারদের প্রতিনিধি দল। দুই দিন পর শাহবাগে আসে, কেন তারা এরকম করছে? তো আমরা চাই যে এই রাস্তাটা খুলে দেয়, আমরা শান্তশিষ্টভাবে চলে যাব। যদি কোনো সরকারের কাছে এদের আন্দোলন থাকে, দাবি থাকে, সেইটা সরকারের বাসভবন আছে, সেইখানে গিয়ে আপনারা যৌক্তিক আন্দোলন করে আপনারা দাবি আপনারা আদায় করে নেন। আপনারা এখানে লক্ষ লক্ষ মানুষকে, 50 জন মানুষ কেন জিম্মি করবেন? আমাদের যৌক্তিক দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা ছাড়তে যাচ্ছি না। পুলিশ আমাদের প্রোটেকশন দেবে, কিন্তু পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করতেছে। কার নির্দেশে করতেছে এটা আমরা জবাব চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি সহপাঠীদের। ক্যাম্পাসের সমাবেশ থেকে ভিসি প্রক্টরের পদত্যাগের দাবি জানান ছাত্রদল নেতারা। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে বহিরাগতদের আগমন, ক্যাম্পাস সংলগ্ন এলাকায় মাদকসেবীদের উপস্থিতি শিক্ষার্থীদের নিরাপত্তা সংকট তৈরি করেছে। নিরাপদ ক্যাম্পাস তৈরিতে সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিও জানায় তারা। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও যোগ দেন এই বিক্ষোভ সমাবেশে। এ সময় যে কোনো মূল্যে ক্যাম্পাসকে নিরাপদ ও শিক্ষার্থী বান্ধব রাখতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান শিক্ষকরা। এদিকে হত্যার ঘটনা তদন্তে কলা অনুষদের ডিনকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে গ্রেপ্তার 3 জনকে কারাগারে পাঠানো হয়েছে। 6 জন বন্ধু ভিসি চত্বর ছিলাম, তো ওইখান থেকে সাম্যর শেষ কথা আমার দিকে তাকানো, মামা তুই 2 মিনিট দ্বারা আমি আসতেছি। তো এরপরে আমি আর সাম্যর আশা দেখি নাই, আমি সাম্যর লাশ দেখছি। আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের আসলে কি দাবিগুলো, তাদের আসলে কি চাহিদাগুলো, নিরাপত্তাগুলো কখনই আমার মনে হয় প্রশাসন ভাবে দেখার চেষ্টা করে। টার্গেট করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা অনতিবিলম্বে সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি। আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। এদিকে সিরাজগঞ্জের নিজ গ্রামে দাফন করা হয়েছে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের মরদেহ। রাত 10:15টার দিকে সরাইতুল কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
রাত 10টায় সরাইতুল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় সাম্যের দ্বিতীয় জানাজা। সেখানে জড়ো হন শিক্ষার্থীর স্বজন, এলাকাবাসী, সহপাঠী ও দলীয় নেতাকর্মীরা। এ সময় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে সরাইতুল কবরস্থানে দাফন করা হয় সাম্যের মরদেহ। গেল মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয় শাহরিয়ার আলম সাম্য। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজা শেষে সাম্যের মরদেহ নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন সহপাঠী ও স্বজনরা। সন্ধ্যায় নিজ গ্রামে মরদেহ পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার মাদারীপুরের তামিম হাওলাদারের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। বুধবার সন্ধ্যায় মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মণদি এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া 3 জনের বাড়ি মাদারীপুর জেলায়। এর মধ্যে সন্ধ্যায় তামিম হাওলাদারের বাড়ির 2টি ঘর পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। উল্লেখ, মঙ্গলবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের এই শাখাটি প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে স্থাপন করা হয়েছিল এবং পরে হাটহাজারীর একটি ভবনে স্থানান্তর করা হয়। গ্রামীণ ব্যাংকের শাখা পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা তার হাটহাজারীর বাথোয়া গ্রামে পৈতৃক বাড়ি পরিদর্শন করেন এবং সেখানকার স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন তিনি। ব্যবসা কেন্দ্রিক সভ্যতা আত্মঘাতী। এই সভ্যতা টিকবে না, তাই ব্যবসা নয়, মানুষকে কেন্দ্র করে অর্থনীতি ঢেলে সাজাতে হবে। বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে অংশ নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সমাবর্তন ভাষণে তিনি আরও বলেন, গতানুগতিক পথে চলার কারণে শিক্ষার্থীরা নতুন বিশ্ব গড়ার চিন্তা করে না। মনের মতো বিশ্ব সাজাতে চাইলে লক্ষ্য থাকতে হবে, আর তা না থাকলে গবেষণা ও শিক্ষা লক্ষ্যহীন হয়ে যাবে। তাই গন্তব্যহীন শিক্ষা পরিহার করার আহ্বান জানান ডক্টর ইউনূস। তার নোবেল পুরস্কারের গোড়াপত্তন হয়েছিল এই বিশ্ববিদ্যালয় থেকে। একথা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2টি নোবেল পুরস্কারের জন্য গৌরবান্বিত। এর আগে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই, সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে। কিন্তু আমরা গতবাঁধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। যে আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই। আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য, মনের মতো করে বানানোর জন্য। আমাদের যদি সেই লক্ষ্য না থাকে, তাহলে এগুলো গন্তব্যবিহীন গবেষণা, গন্তব্যবিহীন শিক্ষাতে পরিণত হবে। আগামী জুন মাসে ঋণের 2 কিস্তি ছাড়ের বিষয়ে সম্মতি দিয়েছে আইএমএফ। সেজন্য ডলারের দাম খোলা বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন গভর্নর। সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। গভর্নর জানান, দাম বাজার ভিত্তিক করা হলে ডলারের পাইকারি বিক্রেতা একটি বিদেশি কোম্পানি অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, বাজার স্বাভাবিক রাখতে 50 কোটি ডলার হাতে রেখেছে বাংলাদেশ ব্যাংক। আইএমএফের এই ঋণ পাওয়া গেলে জুনের মধ্যে অন্যান্য দাতা সংস্থা সহ 3.5 বিলিয়ন ডলার পাওয়া যাবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন গভর্নর। একই সময় আইএমএফের ঋণের প্রয়োজনীয়তা কমলেও বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আস্থা বৃদ্ধিতে আইএমএফের শর্ত মানা হচ্ছে বলেও জানান তিনি।
জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2 ভাগে বিভক্ত করার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল থেকে এনবিআর ঐক্য পরিষদের ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি চলে। বৃহস্পতিবার এবং শনিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে বলেও জানান তারা। দাবি মানা না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সংস্কারের মাধ্যমে আমরা বেটার সার্ভিস দিতে পারবো আমাদের দেশবাসীকে, স্টেক হোল্ডারদেরকে। কাজে সেই সংস্কারটা অবশ্যই একটা ট্রান্সপারেন্ট ওয়েতে হতে হবে এবং এই সংস্কারের জন্য সরকার যেহেতু একটা কমিটি করেছে, এই কমিটির একটা প্রতিবেদন সরকারের কাছে দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রতিবেদনটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। সব নাগরিকের বিচারিক সেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা ও নানাবিধ অনিয়ম দূর করার লক্ষ্যে দেশের 64 জেলায় ও 8টি মহানগর এলাকায় সুপ্রিম কোর্টের আদলে হেল্পলাইন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি আয়োজিত জাতীয় আইন সহায়তা দিবস 2025 উপলক্ষে ন্যায় বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি কথা জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালত সমূহকে ধাপে ধাপে হেল্পলাইনের আওতাভুক্ত করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি কাজী জিনাত হক। গণতন্ত্রকামী মানুষদের সঙ্গে নিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে শিক্ষার্থীরা মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ছাত্রছাত্রীদের এখন লেখাপড়ায় মনোযোগ দেওয়ার প্রয়োজন। বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মহানগরী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত দানবীর হাজী শাহাবুদ্দিন বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ডক্টর আব্দুল মঈন খান বলেন, তরুণ প্রজন্ম যদি ভুল পথে যায় ভবিষ্যৎ গন্তব্য ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তনে অবদান ছাত্র সমাজের, ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে নতুনদের কার্যকর ভূমিকারও প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতা। আয়োজনে অর্ধশত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। তোমরা যে গৌরবের অধিকারী হয়েছ সেই গৌরবটুকু কিন্তু তোমাদের ধরে রাখতে হবে এবং সেই গৌরব যদি তোমরা হেলায় হারাও, তোমরা যদি কোনো ভুল পথে গিয়ে তোমাদের সেই সুনামটি যদি তোমরা নষ্ট করে দাও, তাহলে কিন্তু বাংলাদেশে শুধু তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা ক্ষতিগ্রস্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় 3 বছরের সাজায় জামিন দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মামলার আপিল নিষ্পত্তি করার জন্য গ্রহণ করে নথি তলব করা হয়েছে। বুধবার জামিনের আদেশ দেন বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ। এর আগে মঙ্গলবার জুবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে আপিল অনুমতি দেয় হাইকোর্ট। 17 বছর পর দেশে ফিরে সাজার বিরুদ্ধে আপিল করেন তারেক রহমানের স্ত্রী। 2007 সালের 26 সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে 4,81,53,651 টাকার সম্পদের তথ্য গোপনের মামলা দায়ের করে দুদক। 2023 সালের 2রা আগস্ট ঢাকা জজ আদালত তারেক রহমানকে 9 বছরের সাজা আর জুবাইদা রহমানকে 3 বছরের সাজা দেন। গত বছরের 22 সেপ্টেম্বর জুবাইদা রহমানের সাজা স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজকে আমরা জামিনের জন্য মুভ করেছি, তো কোর্ট দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষদ্বয়কে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। নির্বাচনী ট্রাইব্যুনালে বিজয়ী ঘোষণা ও গেজেট প্রকাশের পরেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় মানববন্ধন করেছে তার সমর্থকরা। বুধবার সকাল 8টা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনের সড়ক এবং নগর ভবনের সামনে জড়ো হন ইশরাক হোসেনের কয়েক হাজার
কর্মী সমর্থক। এ সময় ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। তারা বলেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আদালত রায় দেওয়ার পর গেজেটও প্রকাশিত হয়েছে, কিন্তু এখনও তার শপথ গ্রহণ আটকে আছে। মেয়র হিসেবে তাকে শপথ পাঠ করাতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা। মহামান্য আদালতকে এক হিসাবে এটা অবমাননা করা হচ্ছে যে ওনারা রায় দেওয়ার পরও এটা কার্যকর হচ্ছে না। তো রাজপথ ছাড়া তার কোনো সমাধান নাই। এটা আইন মন্ত্রণালয় আইন বহির্ভূত করে ওনারা কি হচ্ছে, এটা বাধাগ্রস্ত করছে, ওনাদেরকে ওনার শপথে বাধাগ্রস্ত করছে। আমরা চাই আদালতের রায় এবং নির্বাচন কমিশনের রায় অতি তাড়াতাড়ি বাস্তবায়ন হোক। জামায়াতের নিবন্ধন ও প্রতীককে ফিরে পাওয়ার আপিলের শুনানি শেষ। 1 জুন রায় ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। রায় নিবন্ধন ও প্রতীককে ফিরে পাবে আশা করছেন জামায়াত ইসলামের পক্ষের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, দাড়িপাল্লা প্রতীকের রাজনৈতিক দাবিদার জামায়াতের নিবন্ধন বাতিলের মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল বলেও অভিযোগ করেন শিশির মনির। জামায়াত ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্ট। এরপর জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। রায়ের বিরুদ্ধে জামায়াতের করা আপিল 2023 সালের 19 নভেম্বর খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল বছরের সেপ্টেম্বরে মামলা পুনরুজ্জীবিত চেয়ে জামায়াতের করা আবেদন গত 22 অক্টোবর মঞ্জুর করেন আপিল বিভাগ। 4 দিন সেই আপিল শুনানি শেষে রায়ের জন্য 1 জুন দিন ধার্য করা হলো। জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি করা হয়েছে, অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে। এবং আজকে যে জামায়াত ইসলামীর নিবন্ধন মামলা শুনানি হচ্ছে, যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। গেল মঙ্গলবার জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এ সংক্রান্ত চিঠি দেয়। আওয়ামী লীগের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্স অ্যাকাউন্ট ব্লক করতে এই চিঠি দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। ওই একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে নির্বাচন কমিশন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত ও নির্বাচনে নারীর ভূমিকা বাড়াতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে উইমেন এন্টারপ্রেনিয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে সংগঠনটির সদস্যরা বলেন, বাংলাদেশের নির্বাচনগুলোতে নারীদের ভূমিকা ও উপস্থিতি কম দেখা যায়। সংসদে নারী আসন বৃদ্ধি সহ দেশের নারী জনগোষ্ঠীকে ভোটে সক্রিয় করার আহ্বান জানান তারা। পাশাপাশি সম্প্রতি নারীর প্রতি বৈষম্যমূলক ব্যবহারের নিন্দা জানায় সংগঠনটি। আগামী নির্বাচনে নারীদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়েও প্রধান নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করেছেন তারা। নারীদেরকে সংযুক্ত করতে হবে এবং নারীরা যেন স্বচ্ছন্দে ভোট দিতে পারে, কারণ আমরা কখনো ভোট দিতে পারিনি। অনেক নারী কিন্তু খুবই আছেন যে ওনারা ভোট দিতে পারেন না। তো সেই জায়গাটাতে যেন এবার যেন আমরা ডেফিনেটলি ওনাদের আমরা যেন ভোটটা সংযুক্ত করা হয়, যেন নারীদেরকে অবশ্যই এটার সাথে যুক্ত করা হয়, সেটা নিয়ে আমরা কথা বললাম। গেল অর্থ বছরে প্রায় ৩,০০০ কোটি টাকা আয় করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যা আগের অর্থ বছরের চেয়ে 11% বেশি। বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব তথ্য জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদায়ী নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি জানান, বছরে ৮০ লাখ যাত্রী সেবার সক্ষমতা থাকলেও গেল বছর এই বিমানবন্দর যাত্রী পরিবহন করেছে রেকর্ড ১,২০ লাখ। আর এক্ষেত্রে ৮৫% লাগেজ যাত্রীদের কাছে পৌঁছানো হয়েছে সর্বোচ্চ ৬০ মিনিটের মধ্যে। তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক মান বজায় রেখে অপারেশন শুরু করার চ্যালেঞ্জ নিতে চান নতুন নির্বাহী পরিচালক।
ইনফ্রাস্ট্রাকচার 8 মিলিয়ন প্যাসেঞ্জারের সামর্থ্য রয়েছে। গত বছর আমরা আলহামদুলিল্লাহ 12.5 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি প্যাসেঞ্জার হ্যান্ডেল করেছি, প্রায় 150 গুণ বেশি। গত বছর শাহজালাল বিমানবন্দরে আমাদের বাংলাদেশের এক্সপ্রেসে সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট হয়েছে, 3000+ করোড় টাকা। থার্ড টার্মিনাল যখন উন্মোচন হবে বা যখন উদ্বোধন হবে, এর মারফত আমাদের দেশের যথেষ্ট উন্নয়নও হবে, অনেক এভিয়েশন সেক্টরটাও আরও অনেক প্রসারিত হবে, অনেক রেভিনিউ হবে। আমাদের দেশের এই এভিয়েশন এবং ট্যুরিজম বিজনেসটাকে আমরা যত বেশি ফ্লোরিশ করতে পারবো, সেটাকে অ্যাকচুয়ালি প্রমোট করাটা একটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। ঢাকার আশুলিয়ায় পুকুর থেকে ভাসমান অবস্থায় 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায় সকালে আশুলিয়ায় পলাশবাড়ি কামাল গার্মেন্টস এলাকায় একটি পুকুরে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে খেলতে বের হওয়ার পর থেকে এই 2 শিশু নিখোঁজ ছিল। নিহতরা হলেন 10 বছর বয়সী লিমন হোসেন ও 8 বছরের মানিক হোসেন। তারা দুজনই মাদ্রাসার শিক্ষার্থী। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। খাগড়াছড়িতে মোবাইল ফোনের টাওয়ারে কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়া টেকনিশিয়ান ইসমাইলের 22 দিনেও খোঁজ মেলেনি। তার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা। নরসিংদীর সদর উপজেলা মোড় এলাকায় একটি হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিখোঁজ ইসমাইলের পরিবারের সদস্য সহ আত্মীয় স্বজনেরা অংশ নেন। সংবাদ সম্মেলনে তাদের অভিযোগ, গত 19 এপ্রিল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখিল এলাকায় মুঠোফোন অপারেটর রবির একটি টাওয়ারে কাজ করতে গিয়ে অপহরণ হয় নরসিংদীর বেলাব উপজেলার বাসিন্দা ইসমাইল। ঘটনার 22 দিন অতিক্রান্ত হলেও এখনও তাকে উদ্ধার করা যায়নি। এতে চিন্তিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। একটাই কথা, যে হাইজেন প্রতিষ্ঠানের এমডি তুহিন চাকমা সম্পূর্ণ কিছু জানে, উনি অবগত। ইসমাইল কোথায় আছে উনি অবগত, সালাম সাহেব অবগত, ওবায়দুল হক উনি অবগত, কিন্তু ওনাদের পক্ষ থেকে আমরা আশানুরূপ কোনো বক্তব্য এখন পর্যন্ত পাইনি। ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মৌলভীবাজারের বড়লেখার সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ আরও 44 জনকে আটক করেছে বিজিবি। সকালে বড়লেখার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন 52 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান। জানান, সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেয়। আটক হওয়া সবাই বাংলাদেশি। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এর আগে গেল 6 মে থেকে শুধু মৌলভীবাজারের ধোলাই সহ বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশ করেছে 168 জন, যার মধ্যে 123 জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে 74 জনকে নিজ নিজ এলাকার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বগুড়ায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের হামলায় উদীচী জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচির অনুষ্ঠান পণ্ড হয়েছে। বুধবার বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে এই ঘটনা ঘটে। এরপরই ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের নেতাকর্মীরা শহরের টেম্পল রোড এলাকায় উদীচী কার্যালয়ের সাইনবোর্ডও খুলে ফেলেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে শহীদ খোকন পৌর শিশু উদ্যানে জাতীয় সঙ্গীত পরিবেশনের কর্মসূচির আয়োজন করে উদীচীর বগুড়া শাখা। কর্মসূচি শুরুর কিছুক্ষণ পরেই ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে একদল যুবক অনুষ্ঠান বন্ধ করার জন্য উদীচীর নেতাকর্মীদের চাপ দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতিও হয়। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় উদীচীর জাতীয় সঙ্গীত পরিবেশনার কর্মসূচি। এই ঘটনার কিছুক্ষণ পর উদ্যান সংলগ্ন টেম্পল রোডের উদীচীর কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা করে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা কার্যালয়ের সাইনবোর্ড খুলে ফেলে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের মানুষের নিরাপত্তা নিশ্চিতে গাজা যুদ্ধ বন্ধে গালফ কাউন্সিল কর্পোরেশনের নেতাদের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, লেবাননের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। সৌদি আরব সফরে এসে গালফ কাউন্সিল কর্পোরেশনের সম্মেলনে অংশ নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, ফিলিস্তিন নিয়ে স্থায়ী সমাধান আসতে হবে।
গাজা যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে হবে। এর আগে সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন তিনি। জিসিসি সম্মেলনের আগে দেখা করেন সিরিয়ার অন্তর্বর্তী সরকার প্রধান আহমেদ আল শারার সঙ্গে। সৌদি আরবের সফর শেষে কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 3 দিনের মধ্যপ্রাচ্য সফরে সবশেষে যাবেন সংযুক্ত আরব আমিরাতে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি অতর্কিত প্রশ্ন ছুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাতে কিভাবে ঘুমান যুবরাজ? কিভাবে নিজ দেশে মানবাধিকার লঙ্ঘন, মুসলিম বিশ্বের নেতৃত্ব স্থানে থেকেও অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি হত্যাযজ্ঞ বন্ধে ইসরায়েলকে চাপে ফেলা কিংবা ইয়েমেনে যুদ্ধ কবলিত মানুষের দুর্ভোগ বন্ধে ব্যর্থতার জন্য কোনো সমালোচনা নয়। যুবরাজ সালমানকে প্রশংসায় ভাসিয়েই এমন মন্তব্য ট্রাম্পের। সৌদি আরবের রাজধানী রিয়াদে সফররত ট্রাম্প প্রভাবশালী ব্যবসায়ীদের একটি সম্মেলনে অংশ নেন মঙ্গলবার। সেখানে সৌদি আরবকে ব্যবসায়িক অঙ্গনের ক্ষমতাধর কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য যুবরাজের প্রশংসা করেন ট্রাম্প। Mohammed, you sleep at night? How do you sleep? Huh? Just think it. What a job. He tosses and turns like some of us. Tosses and turns all night. How do I make it even better all night? It's the ones that don't toss and turn. They're the ones that will never take you to the promised land, won't they? But you have done some job. 21 দিন পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর জওয়ান পূর্ণাম কুমার শাওকে ফিরিয়ে দিল পাকিস্তান। স্থানীয় সময় বুধবার সকাল 10:30টার দিকে তাকে নয়াদিল্লির কাছে হস্তান্তর করে ইসলামাবাদ। প্রায় 3 সপ্তাহ পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে ছিলেন তিনি। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা 40 বছর বয়সী শাও গেল 23 এপ্রিল পাকিস্তানের পাঞ্জাব সীমান্তে অনুপ্রবেশ করেন এবং পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়েন। এদিকে এর আগে অসঙ্গত আচরণের অভিযোগে ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করে ইসলামাবাদ। জম্মু কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিলে সন্ত্রাসী হামলার পর থেকে উত্তপ্ত ভারত পাকিস্তান কূটনীতি। গেল একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে অর্ধশত ফিলিস্তিনি। এদিকে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন সংস্থার তথ্য বলছে গাজার প্রতি 5 জনের একজন দুর্ভিক্ষের মুখে আছে। প্রায় 19 লাখ বাসিন্দা, যা গাজা উপত্যকার 93% জনগোষ্ঠী তীব্র খাদ্য সংকটে ভুগছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ফিলিস্তিনিরা বিশেষ অভিযোগ করেন ইসরায়েলিরা মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। গাজায় ত্রাণ বিতরণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পনা এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে রাশিয়া, চীন ও যুক্তরাজ্য। পাশাপাশি গাজার উপর দিয়ে ইসরায়েলকে সব ধরনের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানায় দেশগুলো। এদিকে তেল আবিব শহরে মার্কিন দূতাবাসের সামনে জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শত শত মানুষ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। 6 কোটি রুপিতে এই বাঁহাতিকে দলে ভিড়িয়েছে ক্যাপিটালস। অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে ক্যাপিটালস। নিজেদের ফেসবুক ভেরিফাইড পেজে এমনটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টের বাকি অংশ থেকে নাম প্রত্যাহার করেছেন ম্যাকগার্ক। ট্রিস্ট্রিয়ান স্টাবস ও মিচেল স্টার্কের অংশগ্রহণ অনিশ্চিত। এতেই কপাল খুলল মুস্তাফিজের। এর আগে টুর্নামেন্টের মেগা নিলামে অবিকৃত ছিলেন ফিজ। ভারত পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাতের পর গত সপ্তাহের বৃহস্পতিবার স্থগিত করা হয়েছিল আইপিএলের খেলা। 1 সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের 17 মে মাঠে গড়াচ্ছে এবারের টুর্নামেন্ট। এপ্রিল মাসে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার জিতলেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বুধবার এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। সেরার দৌড়ে মিরাজ পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের ব্লেস সিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে।
ক্যারিয়ারে প্রথমবার আইসিসির মাস সেরার পুরস্কার জিতলেন মিরাজ। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে মাস সেরা হয়েছেন মিরাজ। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ব্যাটে বলে দারুণ ছন্দে ছিলেন তিনি। দুর্দান্ত ফর্মের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়েও। টেস্ট সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় ক্যারিয়ার সেরা 2 নম্বরে উঠে এসেছেন মিরাজ। শেষ করছে এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।